হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো ছাত্র আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি মনা, বয়স 22 বছর। আমি যখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন এক ব্যাংক অফিসারের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামীর বয়স আমার তুলনায় একটু বেশি, আর তার মাঝে প্রেম, ভালোবাসা, রসিকতা নেই বললেই চলে। সারাদিন অফিস করে আর রাতে বাসায় এসেই অফিসের টেনশন নিয়েই ঘুমিয়ে যায়। আমার দিকে তাকানোর একটু সময় নেই তার। আমি স্বামীর কাছ থেকে যে ভালোবাসা আশা করি তা কখনোই পাই না। তাই একদিক থেকে আমি খুব অসুখী। আমি আমার স্বামীর কাছ থেকে মনের মতো আনন্দ পাই না। এক কথায় বলতে গেলে স্বামী আমার মাঠে খেলা করতে পারে না। এভাবেই আমার নিঃসঙ্গতার জীবন কাটতে থাকে। আমাদের প্রতিবেশীরা সবাই খুব মিশুকে প্রকৃতির, তাই আমি মাঝে মাঝে সময় পেলেই তাদের বাসা থেকেই ঘুরে আসি। একদিন গেলাম রানী ভাবিদের বাসায়। ভাবির হাজবেন্ড সরকারি চাকরি করেন আর দেখতে খুব স্মার্ট আর সুদর্শন। উনি কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই ঘটনা ভিডিওর শেষে বলবো। ওনাদের একটা মাত্র ছেলে, নাম সজল। সজল সবেমাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। সেদিন রানী ভাবি আমাকে বললেন, আমার ছেলে খুব ভালোভাবে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, আশা করি ওর রেজাল্ট অনেক ভালো হবে, তবে ওর ডাক্তার হওয়ার খুব ইচ্ছা। আমি বললাম, বেশ ভালোই তো, তাহলে সে খুব ভালোভাবে ইংলিশ পড়তে হবে। ভাবি আমায় বলল, কোচিং তো করছে, কিন্তু বাসায় একজন শিক্ষক থাকলে ভালো হতো। ও তো খুব অলস। মনে কিছু না করলে তোমাকে একটা কথা বলতাম। আমি বললাম, হ্যাঁ ভাবি বলুন। ভাবি বলল, তুমি কি ওকে একটু পড়াশোনা করতে সাহায্য করতে পারবে? আমি ভাবির এমন প্রস্তাবে কিছুটা অবাক হলাম। অবশ্য আমি নিজে মেধাবী ছাত্রী হলেও কখনো ছাত্র পড়াইনি। আমি ইতস্তত বোধ করছিলাম। এই দেখে রানী ভাবি বলল, প্রতিদিন পড়াতে হবে না, একদিন পর পর এসে 1 ঘন্টা পড়া দেখিয়ে চলে যেও, কেমন? আমি বললাম, এমনিতেও দিনে তো আমি ফ্রি থাকি, পড়ালে সময়ও কাটবে, আবার ওদের উপকারও হবে। আমি রাজি হয়ে গেলাম। ভাবি ওনার ছেলেকে ডাকলেন। একটু পরেই সজল চলে এলো। সজলের বয়স 16 বছর। দেখতে ভালোই, কিন্তু প্রচুর কথা বলে। ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এরপর সজলের সাথে কথা বলে পড়ার রুটিন ঠিক করে দিলাম। বাসায় এসে স্বামীকে আমি এই কথা কিছুই বললাম না। পরদিন তাকে বললাম, সে কিছুই বলল না, কেননা ওদের পরিবারের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। 1 সপ্তাহ পর থেকে আমি সজলকে পড়ানো শুরু করলাম। যা ভেবেছিলাম তা না। সজল পড়াশোনায় খুব একটা ভালো না। ওকে একটা জিনিস অনেকবার করে বোঝাতে হয়। ওকে আমার পড়াতে পড়াতে মাথা ধরে যায়। তবে সজল খুব ভালো গল্প জানে। পড়ার ফাঁকে ফাঁকে সজল নানা ধরনের গল্প শুরু করত। ওর গল্প শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যেত। ধীরে ধীরে সজলের গল্পের মাত্রা আরও বাড়তে থাকে। তাই একদিন আমি ওকে ধমক দিয়ে বললাম, পড়ার সময় এসব করা যাবে না, মন দিয়ে পড়াশোনা করো, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এসো এবার পড়তে বসো। অবশ্য ওর গল্পগুলো শুনতে কিন্তু আমার খুব ভালোই লাগতো। তাই আমি একটা সময় আমার জীবনের নানা অভিজ্ঞতা ওকে বলতে শুরু করলাম। এভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হলো। আমি ওকে মাঝে মাঝে বিভিন্ন ডায়াগ্রাম এঁকে দিতাম, আর আঁকা শেষ করেই ওর দিকে তাকাতেই দেখতাম ও আমার বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি সম্পূর্ণ অন্যরকম। আমার চোখে ওর চোখ পড়তেই ও থতমত খেয়ে যেত। আমি ভালোই বুঝতাম ও কি চায়, আর তারপর আমি ওকে কিছুই বলতাম না। আমি সাধারণত জামা পরে ওকে পড়াতে যেতাম। তবে দিন দিন সজলের তাকানোর ভঙ্গি কেমন জানি হয়ে গেল। এরপর থেকে আমি একটু বড়সড় ভারী কাপড় পরে যেতে লাগলাম। তারপরেও আমার বাগানের বড় বড় ফুলগুলোর আকার ভালোই বোঝা যেত, কেননা তখন আমার বয়স 22 বছর। নিজের প্রতি ভালোই যত্ন নিতাম। আর আমার খেলার কথা নতুন করে কিছুই বলার নেই।
মাত্র কয়েক মাস আগেও একজনের সাথে খেলা করেছিলাম। এভাবে নানা খেলোয়াড়ের আগমনের ফলে আমি এখন ভারী রসবতী। আমার স্বামী অবশ্য এসব ব্যাপারে কিছুই জানত না। এদিকে সজলের আচরণ কিন্তু বদলালো না। বেশিরভাগ সময় হাসি খুশি থাকলেও মাঝে মাঝে ওর আচরণে অন্য কিছু প্রকাশ পেত। তারপরেও আমি ওকে কিছুই বলতাম না। আমি ওসব না দেখার ভান করে পড়াতে থাকতাম। এভাবেই দিন যাচ্ছিল। একদিন ওকে পড়াতে গিয়ে দেখি ও কেমন যেন মনমরা হয়ে আছে। অন্যদিনের মতো পড়ার সাথে সাথে গল্প করছে না। কিছু জিজ্ঞাসা করলেই ঠিক উত্তর দিচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মনে হলো কোনো কারণে ও একটু উত্তেজিত। ও জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি ওকে বললাম, কোনো সমস্যা হয়েছে নাকি তোমার? সজল বলল, না আন্টি, আসলে মা বাবা আজকে বাসায় নেই, বাইরে ঘুরতে গেছে। আমি বললাম, তুমি গেলে না? সজল বলল, আমি ইচ্ছে করেই যাইনি। আমি একটু হেসে বললাম, মন খারাপ লাগলো বুঝি? সজল আমতা আমতা করে বলল, না মানে ওই আর কি। বুঝলাম কোন কারণে সজল আমায় এড়িয়ে যাচ্ছে। আমি আর কিছুই বললাম না। একটু পরে সজল নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। আমি ওর প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেলাম। তাই ওকে এক গ্লাস পানি আনতে বললাম। সজল পানি আনার পর আমি খেয়ে নিলাম। একটু পর আমার মাথা কেমন জানি ঘোরাতে শুরু করলো আর আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি চেয়ার থেকে উঠেই পড়ে গেলাম। দেখলাম সজল আমাকে ধরার জন্য উঠল। এরপর আমার আর কোনো কিছুই মনে নেই। একটা বিষণ্ণ অনুভূতি নিয়ে ঘুম ভাঙল। দেখলাম আমার হাত পা গামছা দিয়ে বাঁধা আর আমি মেঝেতে পড়ে আছি। আমার সামনে নিজের সবকিছু উন্মুক্ত করে সজল দাঁড়িয়ে আছে। আমার মুখ বাঁধা, তাই আমি কিছু বলতে পারছি না। সজল আমার কাছে এগিয়ে এসে বলল, আন্টি, আমি আপনার খাবার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আপনাকে প্রথম দেখার পর থেকেই আমি আর নিজেকে মানিয়ে রাখতে পারছিলাম না। রোজ আপনাকে ভেবে কত কি ভাবতাম আর হাত দিয়ে নিজেকে শান্ত করতাম, কিন্তু বাসায় আজ আমি একা। এই কথা ভেবে আমার মাথায় এই বুদ্ধি এলো, তাই আজ আমি এমন করেছি। সজল এসব বলতে বলতে আমার বাগানের বরফ বড় ফুলগুলোতে হাত বোলাতে শুরু করলো। আমার মুখ বাঁধা থাকায় আমি কোনো কথা বলতে পারছিলাম না। সজল আবার আমায় বলল, দেখুন আন্টি, আমার খেলোয়াড় আপনাকে দেখেই লাফালাফি শুরু করে দিয়েছে। সারাদিন শুধু আপনার মাঠে নেমে খেলা করতে চায়, আর এই যে দেখুন, খেলা করার জন্য একদম শক্ত হয়ে আছে। এরপর সজল আমার চোখের সামনে ওর খেলোয়াড় তুলে ধরল। আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এত বড় খেলোয়াড় আমার হাতের কাছে থাকতে কিনা আমি বাইরের লোকের কাছে যাই। এই খবর যদি আমি আগে জানতাম তাহলে তো আমি নিজেই সজলকে জব্দ করে নিজের কাজ সেরে নিতাম। তারপর লজ্জার কারণে কিছু না বলে আমি চুপ করে রইলাম। এবার সজল আমার ফুলগুলো দলাই মলাই শুরু করলো আর আমার পায়ের বাঁধন মুক্ত করে দিয়ে বলল, আন্টি, আপনি দেখতে একদম পরীর মতো। আপনি ছাড়া আমার মাথায় এখন আর কিছুই নেই। এই কথা বলেই সজল আমাকে উন্মুক্ত করে ফেলল। মন না চাইলেও আমি হাত দিয়ে নিজেকে আড়াল করতে লাগলাম, কিন্তু সজলের শক্তির সাথে আমি পারলাম না। এরপর সজল জোরে জোরে মজা নিতে নিতে আমাকে বলল, আন্টি, লাভ নেই, ছাড়া পাবেন না। আজ আপনার মাঠে আমি আমার খেলোয়াড় নামাবই। এরপর সজল আমাকে আদর দিতে দিতে আমার মাঠে হাত বোলাতে শুরু করলো। সজলের হাত বোলানোর কারণে আমি বেশ লজ্জা পেলাম, কারণ বেশ কয়েকদিন হলো মাঠের আগাছা পরিষ্কার করা হয়নি, তাই ঘন জঙ্গল হয়ে আছে। এবার আমি সজলকে বললাম, কি করছো এসব? ছাড়ো বলছি। সজলের যা করছিল তাতে আমার মাথা কাজ করছিল না। ওদিকে সজল আমাকে বারবার বলছে, প্লিজ আন্টি, রাজি হয়ে যান, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, জীবনে অনেকের সাথেই তো খেলা করেছি, আজ আর একজনের সাথে যুক্ত হলে সমস্যা কি? তারপর আমি ওকে বাধা দিলাম না, আমার মাঠ সম্পূর্ণ উন্মুক্ত করে দিলাম। আমি সজলকে আমার মাঠে খেলা করার অনুমতি দিয়ে দিলাম। আমার অনুমতি পেয়ে সজল খুশি হয়ে গেল। আর কোনো দেরি না করেই আমার মাঠে ওর খেলোয়াড়টা নামিয়ে দিল। সজলের খেলোয়াড়ের আগমনে আমি অন্যরকম এক সুখ পাচ্ছিলাম। ধীরে ধীরে সজল খেলার গতি বাড়াতে লাগলো। এদিকে আমি অনেক শান্তি পেতে লাগলাম। ছেলেটি এই অল্প বয়সেই খেলার অনেক স্টাইল জানে।
কিছুক্ষণ পর পর সে তার স্টাইল চেঞ্জ করে খেলতে লাগলো। এভাবে একটানা 25 মিনিটের মতো খেলা করে সজল শান্ত হলো। এরপর আমরা দুজনে একসাথে ফ্রেশ হয়ে নিলাম আর পড়ানো শেষ করে আমি বাড়িতে চলে আসলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।